একটি সত্য ঘটনা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি লোকেশ। আজ আমি আবার একটি নতুন ঘটনা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের এই ঘটনাটি এতটাই ভয়ানক যে তোমরা ভয় পেতে সত্যি বাধ্য হবে। ঘটনায় যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও। আগামী দিনে আপলোড করার সমস্ত ঘটনার নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে সবার আগে। আর যদি তোমরা আমাকে কোনো ঘটনা পাঠাতে চাও, যে ঘটনাটি তোমরা এর আগে কোনো চ্যানেলে শেয়ার করোনি, সেরকম একটি সত্য ঘটনা তোমরা আমাকে লিখে পাঠাতে পারো আমার ইমেলে। আমার ইমেল অ্যাড্রেসটি তোমরা আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা আমাকে সত্য একটি ঘটনা লিখে পাঠাতে পারো। তাহলে চলো আর দেরি না করে আমরা সরাসরি আজকের ঘটনায় চলে যাব। আজ যে ঘটনাটি আমি তোমাদের শোনাতে চলেছি সেটি হলো একটি অ্যাম্বুলেন্সকে কেন্দ্র করে একটি ভয়ানক ভৌতিক ঘটনা। ঘটনাটির নাম হলো রাতের অ্যাম্বুলেন্স। আজ কাজে আসতে কামালের একটু দেরি হয়ে যায়। এখন বাজে সকাল 9:45। হাজিরার খাতায় সই করতে করতে কামাল একবার আশেপাশে চোখ বুলায়, তারপর ঝট করে হাজিরার ঘরে লিখে ফেলে 9:30। তারপর পাশের টেবিলে বসে থাকা একজন বয়স্ক লোককে লক্ষ্য করে বলে, বুঝলেন করিম চাচা, বউয়ের শরীরটা সেরম ভালো না, 8 মাস চলতেছে তো, এই তাই আর কি একটু চিন্তায় আছি বুঝলেন। বাসায় কেউ নাই দেখভাল করার মতো, কী যে করি। তারপর একটু থেমে বললেন, আমারই সব করতে হয়, তারপর আবার টাকা পয়সার সমস্যায় আছি বুঝলেন চাচা। তাইলে একটা কামের লোক রাখতে পারো না মিয়া? পাশের টেবিলে বসে থাকা 60 বছরের বৃদ্ধ কলিম মিয়া কথাটা বলে কিছুটা থামে। তারপর আবার বলেন, জানো তো পরপর 3 দিন লেট হইলে একদিনের বেতন পানিতে যাইব। এমনিতেই তোমার এই মাসে 7 দিন লেট, মানে 2 দিনের বেতন নাই। ব্যাপারটা মাথায় রাখো বুঝলা। কামাল কিছু না বলে শুধু মাথাটা নাড়ালো। সরওয়ারি হাসপাতালের অ্যাম্বুলেন্সের ড্রাইভার হিসেবে গত 2 মাস আগে যোগ দিয়েছে কামাল। ওর কাজ হলো সারাদিন অ্যাম্বুলেন্স চালানো। যেদিন কাজের চাপ থাকে এত বেশি থাকে যে খাওয়া দাওয়ার সময়টুকু অবধি পাওয়া যায় না। আর কিছু কিছু দিন তো কাজের চাপ এতটাই কম থাকে যে 2-1টা ট্রিপ মারার পরে বাকিটা সময় বসে বসে ঝিমোতে হয়। তবে কাজের মধ্যে থাকতেই বেশি ভালোবাসে কামাল। তারপর কখনো কখনো 2 পয়সা উপরিও পাওয়া যায়। শুরুর দিকে রুগী, লাশ এই সমস্ত পরিবহন করতে একটু খারাপই লাগতো, তবে এখন সবটাই গা সওয়া হয়ে গেছে কামালের। আর তাছাড়াও কামাল একটু চিন্তা করে দেখেছে যে যাত্রী পরিবহন করার চাইতে রুগী, লাশ এই সমস্ত পরিবহন করাই ভালো। হাউ কাউ চেঁচামেচি এই সমস্ত কেউ করে না। সই করার পর অ্যাম্বুলেন্সের চাবির জন্য দোতলায় উঠতেই শান্তি দিদির সাথে দেখা হয়ে যায়। তিনি প্রায় হন্তদন্ত হয়ে দৌড়ে 7 নম্বর ওয়ার্ডের দিকেই যাচ্ছিলেন। শান্তি দিদি হলো হাসপাতালের সিনিয়র নার্স। এছাড়াও কামালকে তিনি খুবই স্নেহ করেন। কামালের মতোই দেখতে নাকি তার একটা ভাই ছিল। শান্তি দিদিকে দেখে কামাল বলল, কি দিদি, কি খবর? শান্তি দিদি বললেন, 21 নম্বর রুগীর অবস্থা ভালো না রে, তাই স্যারেদের খবর দিতে গেছিলাম। তুই বল, তোর বউ কেমন আছে? কোনো চিন্তা করবি না, আমরা আছি তো। কথা বলে শান্তি দিদি আর দাঁড়ায় না। কামাল কিছু বলার সুযোগ না পেয়ে একটু হেসে রুমে ঢুকে যায়। সেখান থেকে চাবি নিয়ে সোজা বাহার ভাইয়ের চায়ের দোকানে। চাবি নেওয়া মানে কামাল গাড়ি সহ রেডি, কল আসলেই চলে যাবে। বাহার ভাইয়ের চায়ের দোকানে কামাল এলাহি ভাইকে দেখতে পায়। এলাহি ভাই আরও কয়েকজনকে নিয়ে বসে চা খাচ্ছে এবং হাত নাড়িয়ে নাড়িয়ে কী যেন বলছে। এখানে একটা কথা বলে রাখা ভালো, এলাহি ভাই হলো এই হসপিটালের ড্রাইভার ইউনিয়নের একজন লিডার। তার হুকুম ছাড়া এই হসপিটালে একটা গাড়িও চলে না, তার কথাই হলো আইন। কামাল এলাহি ভাইয়ের কাছে গিয়ে তাকে সালাম দিয়ে বলল, সালাম এলাহি ভাই, কেমন আছেন? প্রতি উত্তরে এলাহি ভাই বলল,
ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার কামাল, আজকাল থাকো কই? দেখাই তো যায় না। ইউনিয়ন অফিসে আসো টাসো না, কি ব্যাপারটা কি বলো তো তোমার? শুধু কি রুগী গো সেবা করলেই হইব? নিজের ভবিষ্যতের দিকেও তো দেখতে হইব নাকি? একথা বলে এলাহি ভাই সমর্থনের জন্য পাশে বসে থাকা সকলের দিকে তাকায়। সবাই মাথা নেড়ে তাকে সমর্থন করে। লিডার কামাল মিয়ার তো বাচ্চা হইব। পাশে বসে থাকা লম্বা মতো তেলচড়া জাহিদ বলে, আরে কামালের বাচ্চা হইব নাকি? কর বউয়ের বাচ্চা হইব। আর একজন কথাটা বলার সাথে সাথেই সেখানে থাকা সবাই হো হো করে হেসে ওঠে। কামাল মুখে কিছু না বললেও মুখে একটা এমন ভাব করে রাখে যেন সে মনে মনে খুব খুশি হয়েছে। আরে মিয়া বসো বসো, চাটা খাও, বললেন ইউনিয়ন লিডার। তবে ভাই বাচ্চা হওয়ার পরে কিন্তু ইউনিয়নের জন্য একটু সময় দিও। আমি তো শালায় তোমাকে জন্য খাটতে খাটতে পাগল হয়ে গেলাম। আর শুনো কামাল, যে কোনো দরকার হইলে আমার কিন্তু ফোন দিও। এই তোমাগো লাইগা আমার জান কুরবান, বলে এলাহি মিয়া তার দলবল নিয়ে সেখান থেকে চলে যায়। কামাল বুঝতে পারে যে আজকের দিনটা তার বসে বসেই কাটবে। চায়ের দোকানে দীর্ঘ সময় বসে থাকার পরও তার কাছে কোনো কল আসে না। এরপর কামাল সেখান থেকে উঠে তার অ্যাম্বুলেন্সের কাছে চলে যায়। 17 নম্বর অ্যাম্বুলেন্স। দরজা খুলে ও অ্যাম্বুলেন্সের ভেতরে ঢোকে। রেডিও চালিয়ে কিছুক্ষণ রেডিও শোনে। এমন সময় সলেমান এসে একটা ঠিকানা দিয়ে যায় তার হাতে। গুলশান যেতে হবে, সেখান থেকে রুগী নিয়ে আসতে হবে। কামাল বের হয়ে যায়। যাওয়ার সময় একটা কলা আর একটা বনরুটি নিয়ে যায় বাহার ভাইয়ের দোকান থেকে, দুপুরের খাবার হিসেবে খাবে বলে। বাকির খাতায় লিখে রাখতে বলে ও সেখান থেকে সে গাড়ি নিয়ে বের হয়ে যায়। হাসপাতালের গাড়ি চালানোর একটা সুবিধা হলো রাস্তাঘাটে ট্রাফিক সার্জেন্টের ঝামেলায় পড়তে হয় না। কথায় আছে অ্যাম্বুলেন্সের গাড়ির সাইডেন শুনলে নাকি প্রধানমন্ত্রীর গাড়িও সাইড দিয়ে দেয়। কথাটা কিন্তু অনেকটাই সত্য। তো যাই হোক, তাড়াতাড়ি গুলশান থেকে ফিরতে পারলেই দায়িত্ব শেষ, মনে মনে ভাবতে লাগলো কামাল। তারপর তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। মায়া বাড়িতে একা। তো ইতিমধ্যেই দুবার ওর সাথে ফোনে কথা হয়ে গেছে। মায়া বলেছে ও ভালো আছে, কোনো সমস্যা নেই, তাই ও এখন অনেকটা নিশ্চিন্ত আছে। গুলশান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। দোতলায় চাবি জমা দিতে আসতেই ও খবর পায় যে শান্তি দিদি নাকি ওকে কয়েকবার খুঁজেছে। অফিস রুমে খবর দিয়ে গেছে ও আসলেই 7 নম্বর ওয়ার্ডে যেন চলে আসে। 7 নম্বর ওয়ার্ডটা খুব বড়। ঢুকতেই হাতের ডান পাশে নার্সদের বসার জায়গা। শান্তি দিদি সেখানেই বসে আছেন। কামালকে দেখা মাত্র বলল, এদিকে আয় তো, তোর সাথে আমার একটু দরকার আছে। কামাল বলল, দিদি বাসায় ফিরতে হবে, তাড়াতাড়ি কও কি কইবা। একটা চেয়ার টেনে বসে পড়ল কামাল। তোর বউ কেমন আছে? আছে কোনো রকম। দিদি রাত হইছে, কাজের কথা কও। বউটা একলা ঘরে। কামাল তাড়া দেয়, আরে বস তো ছ্যামড়া, কাম ছাড়া কি তোর এমনি এমনি ডাকছি? দিদি ঠিকই বলেছে, কাজ ছাড়া ডাকেনি। শুন, 21 নম্বর বেডের রুগীটা মারা গেছে, লাশ মর্গে আছে, তোর একটু দিয়ে আইতে হইব। কামাল বলল, কি কও এই রাইতের বেলা? জাকিবার তো নাই, ওরে কও। কামাল চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। আরে শুন শুন, তোর তো টাকার দরকার। শুনছি মালদার পার্টি, বুঝলি? পথের খরচ বাদ দিয়াও মনে হয় 1,000-5 দিব। জাকির গেছে সাভারে, ও আসলে কমু, ও মনে হয় রাজি হয়ে যাইব। সামনে তোর পোলা পয়েন্ট হইব, হাতে টাকা পয়সা দরকার, তাই আমি তোরে কইলাম। এখন যাওয়া না যাওয়া তোরই ব্যাপার। 5,000 টাকা! কামাল একটু দ্বিধায় পড়ে গেল। আসলেই তো ওর হাতে তেমন টাকা পয়সা নাই। প্রতি মাসে মাটির ব্যাংকটাতে যা জমিয়েছে সব মিলিয়ে হয়তো 1,000-5 হবে। আর এই সময় 5,000 টাকা হলে বাচ্চা হওয়ার সময় অনেকটাই নিশ্চিন্ত হওয়া যাবে, মনে মনে ভাবতে লাগলো কামাল। কিন্তু দিদি মায়া তো বাড়িতে একা, দেরি হইলে ভয় পাইতে পারে। আরে ছ্যামড়া কয় কি, ভয় পাইব কেন? লাগলে আমি যাওনের সময় একবার দেখা করে যাবো। শান্তি দিদি মাথা নিচু করে খাতায় কিছু লিখতে লিখতে কথাটি বলে। কামাল বলে, কোথায় যাইতে হইব? কুমিল্লা। শান্তি দিদি লেখা বন্ধ করে বলে, ও মা, কও কি দিদি, কুমিল্লা? আতকে ওঠে কামাল। তাইলে তো ফিরতে ফিরতে ভোরই হয়ে যাইব গা, বলল কামাল। আরে না না, ভোর হইব না, খুব জোর হইলে 3টা-4টা বাজতে পারে, বলল শান্তি দিদি। সেইটা তো ভোরই, কাইল আবার ডিউটি আছে, কখন ঘুমামু কখন কামে আমু, কামাল বলল।
আচ্ছা ঠিক আছে, কালকে 12টার দিকে আবি। সুপার স্যার আমি কইয়া রাখুন, কোনো অসুবিধা হইব না। শান্তি দিদি ফাইলটা আলমারিতে রাখতে রাখতে বললেন। কামাল বলল, আচ্ছা একটা কথা কও তো দিদি, তোমার এত গর্জ কে? ভালোই পাইছো মনে হয়, তাই না? শান্তি দিদি একটু রেগে গিয়ে বললেন, আরে শ্যামরা, আমার আবার গর্জ কিসের রে? তুই যখন মরবি তোর লিগাও লোকের হাতে পায়ে আমরা ধরতে হইব। আরে আহা দিদি, রাগ করো কেন? বলল কামাল। শান্তি দিদি কামালের কানের সামনে মুখটা এনে বলে ফিসফিস করে, শুন, যে মারা গেছে সে খুব বড় লোক আছিল। বড় লোকগো যেমন খাসলত ভালো হয় না, বেড়ারও সেরকম আসিল। শেষ বয়সে 3টা বিয়ে করছে। কুচি কুচি মাইয়াগুলি একটা সপ্তাহ বুইড়াটার জন্য যা করলো, এখন মরার পরও লাশ নিয়ে বইয়া আছে। তুই গিয়া পৌঁছায় দিয়ায় যা। শান্তি দিদি ওর হাতে একটা সাদা খাম দেয়। কি এইডা? কামাল অবাক হয়ে জিজ্ঞাসা করে। কি আবার? টাকা আর ঠিকানা, যেখানে যাবি যা, গাড়িতে গিয়া বগিয়া। কিন্তু দিদি, এই রাইতের বেলা এতটা রাস্তা আমি একলা লাশ নিয়ে যাইতে পারুম না। আরে ছ্যামড়া, একলা কেন যাবি? বুইড়ার 3 বউ যাইব না তোর লগে? বলল শান্তি দিদি। দেখিস আবার তুই না যেন বুইড়ে হইয়া যাস। নিজের রসিকতায় নিজেই হেসে উঠল শান্তি দিদি। কি যে কও দিদি, তাহলে যাই, আমি গাড়িতে যাই। হ্যাঁ যা। আর শুন, বউরে নিয়ে বেশি চিন্তা করিস না, আমি আছি না তোর দিদি, যা। কামাল বের হয়ে গেল। হঠাৎ করে এতগুলো টাকা হাতে পেয়ে মনটা খুব আনন্দিত হয়ে উঠল কামালের। যেতে যেতে মায়ার সাথে একবার ফোনে কথা বলে নেয় কামাল। সে তাকে সমস্ত কিছু জানায় যে আমার ফিরতে অনেক রাত হবে, সে যেন কোনো চিন্তা না করে। নিচে নেমে কামাল দেখল লাশটি অ্যাম্বুলেন্সে তোলা হয়ে গেছে। মনির মিয়া গাড়ির পাশে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। এত ভারী কারো শরীর হয়? 4 জন মিলা তুলতেও হিমশিম খেয়ে গেলাম, বললেন মনির মিয়া। অনেক ভারী নাকি? পাল্টা জিজ্ঞাসা করল কামাল। সে অ্যাম্বুলেন্সের ভেতরের দিকে তাকালো। বাম পাশের বেডের ওপর লাশটা রেখে সাদা একটা চাদর দিয়ে লাশটা ঢেকে দেওয়া হয়েছে। মনির মিয়া বাম দিকের দরজা বন্ধ করে দেয়। কালো বোরখা পরা লম্বা মতো 2জন মহিলা দাঁড়িয়ে আছে গাড়ির পাশে। একবার কামালের দিকে তাকিয়ে 2জন নিচু স্বরে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। সে কথা কামালের কান অবধি এসে পৌঁছায় না। কিছু পরে আর একজন কালো বোরখা পরা মহিলা কামালের কাছে এসে বলে, আপনি কি যাবেন ভাইয়া? কামাল ওপরে নিচে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তাহলে চলুন রওনা দিই। মহিলা মনির মিয়ার হাতে কয়েকটা 100 টাকার নোট দিয়ে অন্য 2জন মহিলার দিকে তাকিয়ে বলে, কই তোমরা আসো। সবাই অ্যাম্বুলেন্সে উঠে বসতেই অ্যাম্বুলেন্স ছেড়ে দেয়। ঘড়িতে তখন বাজে কাটায় কাটায় রাত 12টা। রাস্তায় খুব একটা গাড়ি নেই। সোডিয়াম বাতির আলোয় পথঘাট কেমন ভৌতিক মনে হচ্ছে। কামাল এমনিতেই ভূতপ্রেত খুব একটা বিশ্বাস করে না, তবু কেন জানি না ওর শরীরে এই নির্জন রাতে কাটা দিতে থাকে। গাড়ির গতি ঘন্টায় 60 রাখে কামাল। মনে মনে ঠিক করে কোনো অবস্থাতেই গাড়ির গতি এর থেকে আর সে বাড়াবে না। কামালের শ্বশুরই ছিল ওর ওস্তাদ। সে শিখিয়েছে রাতের বেলা রাস্তাঘাট যতই ফাঁকা হোক না কেন, একটা নির্দিষ্ট গতিতে গাড়ি চালালে কোনো অ্যাক্সিডেন্ট হয় না। কামাল এই কথাটি বিশ্বাস করে, তাই আগে ভাগেই সে মনে মনে ঠিক করে নিয়েছিল যে 60 কিলোমিটারের ওপরে সে আর উঠবে না। সংসদ ভবনের সামনে আসতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। কামাল মনে মনে ভাবল বৃষ্টি হওয়ার আর সময় পেল না। এবার কামাল গাড়ির গতি আরও কমিয়ে আনে। আসাদ গেটে আড়াঙের সামনে আসতেই সিগন্যাল পড়ে গেল। কামাল একবার ভাবল টান দিয়ে বেরিয়ে যাবে কিনা, কিন্তু পরক্ষণেই ভাবল না, অস্থির হবার কিছু নাই। ও গাড়ি থামিয়ে গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে রাস্তাঘাট একেবারে ফাঁকা। ডানে বামে তাকালে ওর কেমন একটা গা ছমছম করে ওঠে। দূর, যত সব ফালতু চিন্তা ভাবনা। 1 কিলোমিটারও আসতে পারলাম না এখনো, আর এখনই ভূতের চিন্তা ভাবনা ভর করছে। হঠাৎ বাম পাশের জানলা দিয়ে একটা মুখ উকি দিতে চমকে উঠে চিৎকার করে কামাল, কে কে? জানলা দিয়ে ভেতরে তাকিয়ে আছে এক বুড়ো, মাথায় এলোমেলো সাদা চুল, 2 হাত দিয়ে জানলার কাচ চেপে ধরে আছে, দাঁতগুলো কেমন ফাঁক ফাঁক। লোকটা বলে ওঠে, দে দে টাকা দে, ভাত খামু, দে টাকা দে। মেজাজ খারাপ হয়ে যায় কামালের। মনে মনে ভাবে নেমে 2টো চড় মারবে,
ভিক্ষা চাওয়ার আর সময় পায় না। যা মর গিয়া, মনে মনে গজগজ করলেও বুক পকেটে হাত দিয়ে একটা টাকা নোট বের করে লোকটার দিকে বাড়িয়ে দেয়। লোকটা টাকাটা নিয়ে বলে, ভাগ ভাগ, তাড়াতাড়ি ভাগ। কথার আগামাথা বুঝতে পারে না। কামাল মনে মনে ভাবে হয়তো পাগল ঠাগল হবে। ঠিক এই সময় ওর পেছনে ছোট জালনায় টোকা পড়ে। কামাল ওর ঠিক পিঠ লাগানো যে জালনাটা সেটা একটু ফাঁক করে ও পেছনে না তাকিয়ে বলে, জি বলেন, কি হয়েছে? পেছনে বসা তিনজন মহিলার মধ্যে একজন জিজ্ঞাসা করে কামালকে। কামাল উত্তরে বলে, না সেরকম কিছু না। সিগন্যাল গ্রিন হতেই কামাল গাড়ি ছেড়ে দেয়। কামাল তার বাম পাশের আয়নাটার দিকে তাকিয়ে বুড়োটাকে আর দেখতে পায় না। মনে মনে ভাবে, আরে গেল কোথায়? ও একটু সামনের দিকে ঝুঁকে ফুটপাতের দিকটা দেখতে চেষ্টা করে, কিন্তু বুড়োটাকে আর দেখতে পায় না সে। বেশ অবাক হয়ে যায় কামাল। তারপর সে গাড়ি টানতে থাকে। পেছন থেকে ফিসফিস করে কথা বলার শব্দ আসে কামালের কানে। এই নীরবতার মধ্যেও কিছুটা সাহস পায় কামাল। মাঝে মাঝে দু একটা গাড়ি শো শো করে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। রাতে রাস্তায় বেশিরভাগ ট্রাকই চলে। দানবের মতো ট্রাকগুলি ঘঁত ঘঁত করে শব্দ করতে করতে চলে যায়। সায়দাবাদ যাত্রাবাড়ি হয়ে কামাল গাড়ি চালাতে থাকে, শনির আকড়া দিয়ে কুমিল্লার দিকে। এ রাস্তাটা ওর বেশ পরিচিত। একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে, মনে হয় আজ সারা রাতই হবে। মাঝে মাঝে বিকট শব্দে বিদ্যুৎ চমকাচ্ছে। শীত শীত একটা ভাব চলে এসেছে। কামাল পানির বোতল খুলে পানি খায়। আশেপাশের দোকানপাট সব বন্ধ। আজ মনে হচ্ছে রাস্তায় গাড়ির সংখ্যাও অনেক কম। পেছন থেকে আবারও টুকটুক করে শব্দ হয়। জি বলেন, কামাল মাথাটা একটু পেছনে নিয়ে বলে। আমরা একটু নামবো, একজন বলে। কামাল অবাক হয়ে যায়, এখানে? জি, আপনি কি একটু থামবেন? মনে হয় দাউদকান্দি এসে পড়েছে। সেখানে থামলে হতো না? না, সামনের বড় গাছটার সামনে থামেন। পেছন থেকে অন্য একটি কণ্ঠ বলে ওঠে। কথাটা অনেকটা আদেশের মতো শোনায় কামালের কাছে। কামাল অ্যাম্বুলেন্সটা বড় একটা গাছের গায়ে গা ঘেঁষে দাঁড় করিয়ে দেয়। পেছনের দরজা খোলার শব্দ পেয়ে ও জানলাটা দিয়ে পেছন দিকে তাকায়। আধো আলো অন্ধকারের মধ্যে কামাল যা দেখতে পায়, দেখার পর কামালের মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা হয়। ও কি! সিটের ওপর মৃত ব্যক্তি বসে আছে। শুধু বসেই নেই, হাত নেড়ে নেড়ে সে কি যেন বলছে। ও প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়। কামাল পেছন থেকে চোখটা সরিয়ে নেয়, যতটা সম্ভব নিজেকে আড়াল করার চেষ্টা করে। সামনের দিকে তাকিয়ে দুটো ছায়া দেখতে পায় ও। কোনো শরীর নেই, শুধু বোঝা যাচ্ছে দেহের অস্তিত্ব। বাতাসে ভেসে ভেসে ছায়া দুটো কামালের দিকেই এগিয়ে আসছে। ভয়ে ওর জান বেরিয়ে যাওয়ার জোগাড়। এবার মনে হচ্ছে ও মরে যাবে। নিজেকে সিটের সঙ্গে চেপে রাখে ও। মনে হচ্ছে নিজেকে সিটের ভেতরে ঢুকিয়ে ফেলতে পারলে ভয় কিছুটা কমে যেত। মনে মনে আল্লাহকে ডাকতে থাকে কামাল। ছায়া দুটো ওর পাশ দিয়ে পেছন দিকে চলে যায়। পেছন থেকে হঠাৎ হাসির শব্দ ভেসে আসে। কামাল অনেক সাহস সঞ্চয় করে আবার পেছন দিকে তাকায়। এবার সে দেখতে পায় লাশটা গাড়ির থেকে নেমে মাটিতে দাঁড়িয়ে আছে। শরীরে জড়ানো মুদ্দারের কাপড় এলোমেলো ঝুলে আছে। লোকটার হাতে সাদা কাপড়ের পুটলির মতো একটা কিছু। দুজন মহিলা দাঁড়িয়ে আছে লোকটার ঠিক সামনে। একজন পুটলিটি একটু ফাঁক করতেই কামাল একটি শিশুর মাথা দেখতে পায়। লোকটা সেই পুটলিটা গাড়ির ভেতরে ছুঁড়ে মারে। প্রায় সাথে সাথেই সবাই গাড়িতে হুড়মুড় করে উঠে পড়ে। ভয়তে কামালের শরীর শক্ত হয়ে গেছে। একবার সে মনে মনে ভাবল গাড়ি থেকে নেবে দৌড় দিয়ে পালাবে কিনা, কিন্তু কোথায় যাবে? তার চেয়ে ভালো হয়তো কিছু না দেখার ভান করে থাকলে জানটা এ যাত্রায় বেঁচে যেতে পারে। ও মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে, হে আল্লাহ রক্ষা করো। পেছন থেকে আবারও টোকা দেওয়ার শব্দ হতেই কামাল চমকে ওঠে। গাড়ি চালা, ভারী একটা কণ্ঠ বলে ওঠে। কামাল চাবিতে হাত দিতেই গাড়ি স্টার্ট হয়ে যায়। কামালের মাথা তখন কাজ করছে না। গাড়িটা রাস্তায় ওঠানোর সময় কামাল দেখতে পায় সাইড মিররে সেই ছায়া দুটো এখনো দাঁড়িয়ে আছে। হাতে ধরে আছে সাদা মতো দুটো পুটলি। এখন আর বৃষ্টি পড়ছে না ঠিকই, তবে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। মেইন রাস্তা ধরে গাড়ি চালাচ্ছে কামাল। ও চালাচ্ছে না বলে গাড়ি নিজে নিজেই চলছে বললে ভালো হয়, কেননা এই মুহূর্তে গাড়ির ওপরে কামালের কোনো কন্ট্রোল নেই।
কামাল শুধু চুপচাপ বসে আছে। গাড়িটি নিজে নিজেই দিক নির্দেশ করে একা একাই চলছে। পেছন থেকে চুকচুক শব্দ ভেসে আসে। শব্দটা অনেকটা কিছু খাওয়ার মতো শব্দ। কামাল অনেকটা সাহস সঞ্চয় করে গাড়ির সেই পেছনের জানলাটা দিয়ে আবার যখন পেছন দিকে তাকালো, সে যা এবার দেখতে পেল, এটা দেখার পর কামালের বুকের রক্ত একেবারে হিম হয়ে গেল। সে দেখল পেছনে চারজনে বসে সেই বাচ্চাটিকে খাচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ঘটনাটি কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই আশা করবো আমার এই ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও। আগামী দিনে আরও ভালো ভালো ঘটনার নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে সবার আগে। তোমাদের কাছেও যদি এরকম সত্য কোনো ঘটনা থেকে থাকে যেটি তোমরা এর আগে কোনো কারোর সাথে শেয়ার করোনি, সেরকম একটি ঘটনা আমাকে তোমরা লিখে পাঠাতে পারো। আমার ইমেল অ্যাড্রেসটি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাকে একটি ঘটনা লিখে পাঠাতে পারো। তাহলে আবার দেখা হবে একদম নতুন একটি ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। নমস্কার।